এবং যে স্পিরিটটা আবু সাইদ আমাদেরকে দেখিয়ে গিয়ে গেছে সেটি হচ্ছে প্রতিবাদের যে সংস্কৃতি, সেটা স্ট্যাবলিশ করতে হবে। শুধু প্রতিবাদ করলেই ক্ষান্ত হলে চলবে না, প্রতিকারও নিশ্চিত করতে হবে। কথায় কথায় কোনো দলকে আপনি 2 দিনের প্রস্তুতি নিয়ে সেই 1941 সনে যেই দল আপনার সংস্থাপিত হয়েছে জামাত, তাকে আপনি 2 দিনের প্রস্তুতি নিয়ে গ্যাজেটের মাধ্যমে বলে দিলেন এটি নিষিদ্ধ ঘোষিত দল। আপনার ব্রেক থ্রুটা কেন হলো না সেটাও কিন্তু আমাদের বিচার বিশ্লেষণ করে দেখা দরকার। আমরা একটি সফল বিপ্লবোত্তর সমাজে এখন বসবাস করছি, আর বিপ্লব সবকিছুকে ওলট পালট করে দিতে সক্ষম, এবং সেটি যদি সফল বিপ্লব হয় এবং দীর্ঘদিনের যে এই প্রায় 16 বছরের শাসক আপনার জগদ্দল পাথরের মতো জাতির কাঁধে চেপে বসেছিল, সেই জগদ্দল পাথর উৎপাটনের মধ্য দিয়ে যে স্পেসটা তৈরি হয়েছে, আমরা যারা ডেমোক্রেসি নিয়ে কাজ করি আমরা মনে করি যে আপনার সেই প্লুরাল স্পেস যে কোনো মূল্যে আপনার ডিফেন্ড করতে হবে, স্থিতধি করতে হবে, এবং সেই লক্ষ্যে আপনার যারা বিপ্লবের রূপকার তারা তাদের মতো করে একটা ইনস্টিটিউশনাল ফর্মে তাদের যে অস্তিত্ব, তাদের যে উপস্থিতি তা তারা জানান দেওয়ার কথা চিন্তা করেছে, এবং সেই চিন্তা থেকেই মূলত এই মোবিলাইজেশন এফর্ট, এবং তারা সারা দেশে তাদের সাংগঠনিক সফর শুরু করবেন। সেই লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সকল জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে যাতে আপনার প্রোটোকলে কোনো সমস্যা না হয়। ধন্যবাদ। আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে তারা যে দলটি করছে এবং তারা বিভিন্ন বিশেষ করে তারেক রহমান সম্পর্কেও মন্তব্য করছে, তো সেই হিসেবে আসলে তাদের দল গঠন করলে মানে বাংলাদেশের জন্য বা অন্যান্য রাজনৈতিক দলের জন্য কোনো হুমকি হবে কিনা? দেখুন, রাজনীতি বিযুক্ত জীবন তো হতে পারে। এখন যেই অ্যাক্সি আপনি গ্রাইন্ড করুন, ইভেনচুয়ালি সেইটি রাজনৈতিক একটা চরিত্র তৈরি হবে, এবং সেটি দিন দিন স্পষ্ট থেকে স্পষ্টতর। আর আপনার সকল বিষয়ে সকল সময়ে আপনার একমত হতে হবে এমন কোনো কথা নেই। প্লুরাল চিন্তার স্পেস থাকবে, সেটি ডিফেন্ড করতে হবে, এবং এই ব্যাপারে কোন রকমের মত পার্থক্য থাকা চলবে না। অর্থাৎ কথায় কথায় কোনো দলকে আপনি 2 দিনের প্রস্তুতি নিয়ে সেই 1941 সনে যেই দল আপনার সংস্থাপিত হয়েছে জামাত, তাকে আপনি 2 দিনের প্রস্তুতি নিয়ে গ্যাজেটের মাধ্যমে বলে দিলেন এটি নিষিদ্ধ ঘোষিত দল। তার অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির দীর্ঘদিন ধরে ক্রিয়াশীল। আপনার মীর কাসেম আলী আমাদের প্রয়াত যিনি বেনিফ্যাক্টর ছিলেন, সমাজে প্রচুর কাজ করেছেন, জামাতে আপনার কর্পোরেট কালচার সৃজন করেছেন, প্রতিষ্ঠাতা ইসলামী ছাত্র শিবির সেই স্টুডেন্ট ফ্রন্টে একই সঙ্গে নিষিদ্ধ ঘোষণা করল। তার ফলে কি দাঁড়ালো? আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবার দাবি যে ভিত্তি সেটি তৈরি করে দিলেন। এখন যে চিন্তা ভাবনাটি হচ্ছে যে জবরদস্তি করে 15 বছর ক্ষমতায় ছিলেন বলে 15 বছরের জন্য তাদের আপনার রাজনীতির বাইরে রাখতে হবে, ক্ষমতার বাইরে রাখতে হবে, এই যে চিন্তাটা সেখান থেকে কিন্তু উৎসাহিত হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে আপনার প্রেস কনফারেন্স করে একই রকমের দাবি তুলেছে হিজবুত তাহরীর। তারা তাদের উপর যে ব্যান আরোপ করা হয়েছে সেটি বর্তমান সরকারের কাছে তারা দাবি করেছেন যাতে তুলে দেওয়া হয়। কারণ জামাত এবং শিবিরের ব্যান যেহেতু তুলে দেওয়া হয়েছে, একই ভাবে এক যাত্রায় পৃথক ফল হবে কেন? এটা আসলে বর্তমান প্রজন্ম খুব কমই এই বিষয়গুলো সম্পর্কে জানে। যত বেশি পরিমাণে আলোচনা হবে, যত বেশি পরিমাণে আপনার এই বিষয়গুলো নিয়ে আমরা সেমিনার, সিম্পোজিয়াম এবং আপনার যে মুখোশটিয়া সেটি নিশ্চিত করব, ততই আসলে সমৃদ্ধ হবে আমাদের বর্তমান প্রজন্ম।
ইতিহাসের যেই ব্যাখ্যা সেটি এক একজন এক এক রকম ভাবে প্রদান করবেন, কিন্তু কতগুলো বিষয় আছে স্যাক্রোস্যাক্ট, সেগুলো নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না। আপনি আজকে যে ন্যারেটিভটি তুলে ধরলেন আমাদের শেখ মুজিবুর রহমান সম্পর্কে, এইটা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা একটি প্রবন্ধে এক ধরনের খেদ নিয়ে উল্লেখ করেছিলেন যে ভাই আপনারা আমাদের সমালোচনা করেন আমাদের বাড়ি ঘর ইত্তেকার বিষয়গুলো নিয়ে, কিন্তু আমাদের তো আসলে ইসলামাবাদে বাড়ি থাকবার কথা, আমার বাবার তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার কথা। এই যে বিষয়গুলো, সেগুলোকে একটা পার্সপেক্টিভে নিয়ে দেখতে হবে। আপনার যেই ডায়লগ গুলো কথা আপনি উল্লেখ করেছেন, সেই ডায়লগের একেবারে অন্তিম পর্যায়ে আপনার ব্রেক থ্রুটা কেন হলো না, সেটাও কিন্তু আমাদের বিচার বিশ্লেষণ করে দেখা দরকার। মানে কেন তিনি আপনার স্বাধীনতা ঘোষণাটা করলেন না ওই সময়, বরং আত্মসমর্পণ করলেন এক অর্থে। এবং এই বিষয়গুলো নিয়ে যারা কথাবার্তা বলবেন তারা যদি নির্মোহভাবে বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ না করেন, তাহলে কিন্তু আপনার ভিন্ন ভিন্ন শেডে ফেলে সেটা যদি দেখা হয়, তাহলে কিন্তু প্রকৃত ইতিহাসটি আমাদের জানা হবে না। দীর্ঘদিনের বঞ্চনা এক ধরনের ডেসপারেশন কিন্তু তৈরি করেছে, এটা স্বীকার করতেই হবে। তার ফলে আমরা যে ফুটেজ গুলো পাচ্ছি, আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি এই বিষয়টা দেখাশোনা করছিলেন, রীতিমতো হাতাহাতির ঘটনা ঘটেছে। এই যে শিষ্টাচারের কথা যেটা আমি জোর দিই, আমি কেন মাননীয় বলি, আসলে শিষ্টতার কোনো বিকল্প নেই। আপনি পরিশীলিত ভাবে একজনকে সমালোচনা করতে পারেন, একজনকে গালাগাল করতে হবে কেন, হামলে পড়তে হবে কেন? এই কালচারটা যতক্ষণ পর্যন্ত আমরা ইনকালকেট করতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অস্থিরতা চলতেই থাকবে, লিগেসি চলতে থাকবে, যেটা কাম্য নয়। আমরা বিপ্লব কেন করেছি? আমরা যা কিছু অসুন্দর, যা কিছু আপনার মহান নয়, সেই বিষয়গুলো উৎপাদন করতে চাই। কিন্তু সেটা বিপ্লব যে সময় সংগঠিত হয়েছে, এই যে 35-36 দিনে, সেই সময় বুকের তাজা রক্ত প্রদান করতে হচ্ছে। আমার প্রিয় ছাত্র আবু সাইদকে দিয়ে শুরু, এবং আমি খেয়াল করেছি, আমি যখন সেই 16 তারিখের তাৎক্ষণিকভাবে শোক বাণী প্রদান করলাম, আমাদের তৎকালীন ভাইস চ্যান্সেলর মহোদয় হাসিবুর রশিদ, তিনি দ্বিধান্বিত। যদি তিনি যার দ্বারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন শেখ হাসিনা, তিনি যদি কপিত হন, সেই জন্য তিনি শোক বাণী দিবেন না। আমি যখন বিষয়টা নিয়ে তুমুল হইচই শুরু করলাম ওই দিনই আপনার শোতে এবং এলসওয়্যার, তখন তিনি দায় সারানোর জন্য বা দায় এড়ানোর জন্য তার জনসংযোগ কর্মকর্তা তাকে দিয়ে একটা শোক বাণী দিলেন, তবু নিজে দিলেন। এই যে হেজিটেশন, এটা থেকেই বোঝা যায় যে বিপ্লবকে ধারণ করা তাদের পক্ষে সম্ভব নয়। কল স্পেড এ স্পেড, যা সত্যি তাকে সত্যি বলতে হবে, যা মিথ্যা তাকে মিথ্যাই বলতে হবে। এখানে কোন রকমের আপনার লুকোচুরির আশ্রয় নিলে চলবে না। এবং যে স্পিরিটটা আবু সাইদ আমাদেরকে দেখিয়ে গিয়ে গেছে, সেটি হচ্ছে প্রতিবাদের যে সংস্কৃতি, সেটা স্ট্যাবলিশ করতে হবে। সাধু প্রতিবাদ করলেই ক্ষান্ত হলে চলবে না, প্রতিকারও নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে ঠান্ডা মাথায় সুস্থির ভাবে কাজ করে যেতে হবে, কথায় নয় কাজে বড় করতে হবে।